24 থেকে আপনাদের 29, খুব সহজ এবং মজার সেকশন। এটা খুব, যে কোনো জনের খুব ভালো লাগবে, যেটা আমাদের দৈনন্দিন জীবনে আপনারা প্রয়োগও দেখতে পাবেন। প্রথমে 24-এ বলছে যে প্রলোভন, ভীতি প্রদর্শন বা প্রতিশ্রুতি দিয়ে যদি কোনো রকম স্বীকারোক্তি। এখন প্রথমে আমি স্বীকারোক্তি কাকে বলে এটা একটু বলে নিই। স্বীকারোক্তির কিন্তু কোনো ডেফিনিশন সাক্ষ্য আইনে দেওয়া নাই। স্বীকারোক্তি মানে হচ্ছে দোষ স্বীকার করা, কনফেশন। আমরা এতক্ষণ পড়লাম হচ্ছে অ্যাডমিশন, স্বীকৃতি। আর এটা হচ্ছে কনফেশন বা স্বীকারোক্তি, দোষ স্বীকার করা। এই কনফেশনটা আবার দুই ধরনের হয়। একটা হচ্ছে জুডিশিয়াল কনফেশন, যেটা আপনি ম্যাজিস্ট্রেটের সামনে বা আদালতের সামনে দিবেন। আর একটা হচ্ছে এক্সট্রা জুডিশিয়াল কনফেশন, যেটা আপনি ম্যাজিস্ট্রেট বা আদালতের বাইরে পৃথিবীর যে কোনো ব্যক্তির কাছে যাবেন। সেগুলো হচ্ছে এক্সট্রা জুডিশিয়াল কনফেশন। এক্সট্রা জুডিশিয়াল কনফেশন কোনোভাবেই আদালত আদালত গ্রহণ করে না। তার এক্সেপশন হচ্ছে সেকশন 32 এবং 33 হচ্ছে সেটার এক্সেপশন। এবং 27-এ বলছে যে যদি কোনো রকম আলামত পাওয়া যায় তাহলে সেটা গ্রহণ হবে, যদিও সেটা ম্যাজিস্ট্রেটের কাছে না, পুলিশের কাছে। 24-এ তো সেটাকে, তাহলে আমরা কি দেখলাম যে স্বীকারোক্তি হচ্ছে দুই রকম। 24-এ বলছে যে এই যে স্বীকারোক্তিটা, এটা যদি প্রলোভন দেখিয়ে নেওয়া হয়, ভীতি প্রদর্শন করে নেওয়া হয়, বা কোনো ধরনের প্রতিশ্রুতি দিয়ে নেওয়া হয় যে তোমার কে অনেক টাকা দিব, তোমার ছেলেকে অমুক জায়গায় আমি দেশের বাইরে পাঠিয়ে দিব, বা তোমার মেয়েকে বাড়ি পাঠিয়ে দিব না, তার সংসার টিকে থাকবে, এই টাইপের বিভিন্ন রকম প্রতিশ্রুতি, বা বাচ্চার আমি কোনো ক্ষতি করব না, এই টাইপের প্রতিশ্রুতি দিয়ে। এটা কিন্তু বাংলাদেশে হয়। যদি কারোর কাছ থেকে, কিছুদিন আগে একটা মামলায় আমরা দেখেছিলাম, এক মহিলা দীর্ঘদিন জেলে ছিলেন। হ্যাঁ, তার ছেলেকে মেরে ফেলবে এই হুমকি দিয়ে তার কাছ থেকে 164 নিয়েছে। 164 সিআরপিসি, যে এটার মাধ্যমে সে যে দোষ স্বীকার করেছে সেটা দেয়। সিআরপিসি তে 164 দেখবে, কারণ 164 দিয়ে দিলে আসলে সেই ব্যক্তিকে বাঁচানোটা টাফ হয়ে যায়। কারণ এটা ম্যাজিস্ট্রেটের কাছে দেয়, এবং 164 দেওয়ার আগে 2 ঘন্টা রিল্যাক্স টাইম দেয়। তো সবকিছু মিলাই এটা আসলে খুব বুঝে শুনে তার কাছ থেকে নেওয়া হয়। এই কারণে 164 একবার দিয়ে ফেললে তার পানিশমেন্ট কনফার্ম, কারণ ওটা আর অস্বীকার করার ওয়ে থাকে না পরে। তো এই 164টা তার কাছ থেকে নেওয়া হয়েছিল প্রতিশ্রুতি দিয়ে, যে তোমার ছেলেকে মেরে ফেলবো না, ক্ষতি করবো না, এই টাইপের দিয়ে তার কাছ থেকে পুলিশেরা এই বলেছিল। এবং ভয় টয় দেখালে তিনি এই কনফেশনটা দিয়েছিলেন, এবং অনেকদিন জেল খাটার পরবর্তীতে এটা প্রমাণ হলে উনি বেকসুর খালাস পান। কেন খালাস পেলেন? কারণ সাক্ষ্য আইন কিন্তু বলে দিচ্ছে যে প্রলোভন, ভীতি প্রদর্শন বা প্রতিশ্রুতি দিয়ে যদি কারোর কাছ থেকে স্বীকারোক্তি গ্রহণ করা হয় তবে তা হবে অপ্রাসঙ্গিক, অর্থাৎ আদালত ওটা গ্রহণ করবে না। ফৌজদারি মামলায় যদি প্রলোভন দেখিয়ে, ভীতি প্রদর্শন করে বা প্রতিশ্রুতি দিয়ে আসামির কাছ থেকে স্বীকারোক্তি আদায় করা হয়, এবং আদালতের কাছে মনে হয় যে এর ফলে আসামি মামলার বাস্তবিক কোনো সুবিধা পাবে না বা কোনো অসুবিধা এড়াতে পারবে বলে আসামির ধারণা হয়েছিল বলে স্বীকারোক্তি দিয়েছে, তবে আসামির এই স্বীকারোক্তিটা অপ্রাসঙ্গিক হবে। তবে 164 এর ক্ষেত্রে এটা প্রমাণ করাটা বেশ টাফ হয়ে যায়। তাহলে আপনার কোনো ব্যক্তি যদি দোষ স্বীকার করে, তাহলে সেই দোষ স্বীকারটা অবশ্যই প্রলোভন মুক্ত হতে হবে, ভীতি মুক্ত হতে হবে এবং প্রতিশ্রুতি মুক্ত হতে হবে। 24-এর 3টা পয়েন্ট, প্রলোভন, ভীতি প্রদর্শন এবং প্রতিশ্রুতি দিয়ে কোনো স্বীকারোক্তি নিলে তা গ্রহণযোগ্য হবে না। এবার 25-এ বলছে যে পুলিশের কাছে দেওয়া স্বীকারোক্তি কোনোভাবে গ্রহণযোগ্য না। পুলিশের কাছে যদি কোনো ব্যক্তি দোষ স্বীকার করে, আদালত সেটা আসলে গ্রহণ করবে না। কারণ আমাদের দেশের পুলিশদেরকে বিশ্বাস করা হয় না, তারা করাপ্টেড। এই কারণে পুলিশের কাছে যদি দেওয়া হয় কোনো স্বীকারোক্তি, যদিও এভিডেন্স অ্যাক্ট আমাদের সময়, আমাদের যখন হয়েছে ব্রিটিশদের তার আগ থেকে এভিডেন্স অ্যাক্ট, তখন থেকে ব্রিটিশদের কিন্তু এই যে পুলিশদের কাছে দেওয়া স্বীকারোক্তির উপর ভিত্তি করে শাস্তি দেয়। তো আমাদের দেশে এটা নাই, কারণ আমাদের দেশের পুলিশের
যে স্ট্রাকচারটা, এটা ওইভাবে সিস্টেমে করা নাই। ওদের দেশে সিস্টেমটা এত ভালো যে চাইলেও করাপশন করতে পারে না। তো যেহেতু আমাদের দেশের স্ট্রাকচারটা আলাদা, প্রথমে কিন্তু ওদের দেশের এভিডেন্স অ্যাক্টেরই একটু প্রয়োগ হতো, পরবর্তীতে এটা ব্যর্থ হয়। এবং দক্ষিণ এশিয়ার সাক্ষ্য আইন আর ব্রিটিশদের সাক্ষ্য আইন আলাদা ছিল, যদিও আমাদের এই সাক্ষ্য আইন তৈরি করছে ব্রিটিশরা, কিন্তু আমাদের সাথে ওটা যেত না। ওদের মেন্টালিটি বা ওদের জীবনযাত্রা আগে থেকে ডেভেলপ ছিল। তো এই 25-এ বলছে যে পুলিশের নিকটে দেওয়া স্বীকারোক্তি অপ্রাসঙ্গিক। পুলিশের কাছে আপনি যদি কোনো স্বীকারোক্তি দেন তাহলে সেটা অপ্রাসঙ্গিক হয়। এই কাছে আর হেফাজত শব্দটা কিন্তু আলাদা। কাছে মানে কি, আপনি থানায় দিতে পারেন, আপনি রাস্তাঘাটে পুলিশের কাছে দিতে পারেন। আর হেফাজত মানে কিন্তু রিমান্ড। শুনি সর্বোচ্চ একটা ব্যক্তিকে 15 দিনের রিমান্ডে রাখা যায়, যেগুলো আপনি সিআরপিসি তে জানতে পারবেন। তো এই হেফাজত মানে রিমান্ড। 26 হচ্ছে হেফাজত নিয়ে কথা বলছে, যে হেফাজতে আসলে কি হবে। 26-এ বলছে পুলিশ হেফাজতে প্রদত্ত স্বীকৃতি কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না, তবে যদি ম্যাজিস্ট্রেটের সামনে দেয় তাহলে সেটা গ্রহণযোগ্য হবে। অর্থাৎ ম্যাজিস্ট্রেটের সামনে দেওয়া স্বীকারোক্তি গ্রহণযোগ্য, কিন্তু পুলিশের কাছে দেওয়া স্বীকারোক্তি গ্রহণযোগ্য না। বলছে পুলিশ হেফাজতে মানে পুলিশের রিমান্ডে থাকা অবস্থায়, রিমান্ড মঞ্জুর হওয়ার পর পুলিশ রিমান্ডে থাকা অবস্থায় ম্যাজিস্ট্রেটের অনুপস্থিতিতে প্রদত্ত স্বীকারোক্তি অত্র স্বীকারোক্তিদাতার বিরুদ্ধে প্রমাণ হিসেবে গৃহীত হবে না। মানে আদালত এটা অপ্রাসঙ্গিক ধরে নিবে। তবে নোটে বলছে পুলিশ হাজতে থাকা অবস্থায় ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কোনো স্বীকারোক্তি দিলে তা প্রাসঙ্গিক হবে। দেখা যায় যে এইরকম সিচুয়েশনে অনেকে কিন্তু 164 দেয় ম্যাজিস্ট্রেটের সামনে, তবে 164 যখন নিবে তখন কিন্তু আশেপাশে পুলিশ থাকা যাবে না, শুধু ম্যাজিস্ট্রেট থাকবে এবং আসামি থাকবে। দুই, পুলিশ হেফাজতে। তাই এখানে পুলিশ হেফাজত বলছে, পুলিশের উপস্থিতি বলেনি। পুলিশ হেফাজতে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে স্বীকৃতি, যদি কেউ স্বীকারোক্তি দেয় তবে তা প্রাসঙ্গিক হবে, কারণ পুলিশের উপস্থিতিতে 164 দেওয়া যায় না ম্যাজিস্ট্রেটের কাছে। দুই, পুলিশ হেফাজতে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কোনো ব্যক্তি তার কৃত অপরাধ সম্পর্কে কোনো স্বীকারোক্তি দিলে উক্ত স্বীকারোক্তির উপর ভিত্তি করে শাস্তি দেওয়া যাবে। মানে 164 এর উপর ভিত্তি করে শাস্তি দেওয়া যাবে। তিন, সব জায়গাতেই দেখবেন এই রোমান চিহ্নের তিনটা না একটু কেটে গেছে, পাওয়ার পয়েন্টে যখন দেওয়া হয়েছে অটো আসলে এগুলা কেটে গেছে। তো পুলিশের কাছে ও পুলিশের হেফাজতে দুটি ভিন্ন শব্দ। পুলিশের কাছে বলতে যে কোনো জায়গায় বা থানা বোঝা, কিন্তু থানার বাইরে কোনো জায়গা হতে পারে। তবে হেফাজত বলতে বোঝাচ্ছে হচ্ছে পুলিশ রিমান্ড। তাহলে আমরা 24-এ কি পাচ্ছি? আহ 24-এ পাচ্ছি হচ্ছে ভয়ভীতি, প্রলোভন, প্রতিশ্রুত, এগুলো দিয়ে যদি কোনো স্বীকারোক্তি নেওয়া হয় তাহলে ওটা গ্রহণযোগ্য হচ্ছে না। 25 বলছে পুলিশের কাছে দেওয়া স্বীকারোক্তি গ্রহণযোগ্য হচ্ছে না। 26 বলছে পুলিশ হেফাজতে দেওয়া স্বীকারোক্তিও গ্রহণযোগ্য হবে না, তবে পুলিশ হেফাজতে ম্যাজিস্ট্রেটের কাছে যদি কেউ স্বীকারোক্তি দেয় তাহলে সেটা গ্রহণযোগ্য হবে। 27-এ বলছে, 27টা হচ্ছে এই পুলিশ সংক্রান্ত বিষয়ের ব্যতিক্রম। কখন আসলে পুলিশের কাছে দেওয়া স্বীকারোক্তিও গ্রহণযোগ্য হবে, যদি আলামত খুঁজে পাওয়া যায় তাহলে। তবে সেক্ষেত্রে যতটুকু আলামত খুঁজে পাওয়া যাবে ততটুকু অংশই গ্রহণযোগ্য হবে। ধরেন একজন ব্যক্তি পুলিশের কাছে পুলিশ হেফাজতে থাকা অবস্থায় বলল যে সে একটা খুন করেছে, লাশ কোথায় আছে সেটাও সে বলল, কি দিয়ে খুন করেছে সেটাও বলল, এবং পুলিশ তার স্টেটমেন্ট, তার এই যে কনফেশন অনুযায়ী কি করলো, লাশটাও খুঁজে পেল, প্লাস হচ্ছে সে খুন করেছে যেটা, সেই অস্ত্রগুলোও খুঁজে পেল। কিন্তু আসামি মনে করেন 4 ধরনের অস্ত্র ব্যবহার করেছে, সে বলেছে যে সে 4 ধরনের অস্ত্রের প্রয়োগ করেছে, কিন্তু পুলিশ খুঁজে পেল কটা, দুইটা। তাহলে এই দুইটা অস্ত্র স্বীকারোক্তি হিসাবে গ্রহণযোগ্য হবে, আর বাকি দুটা গ্রহণযোগ্য হবে না, কারণ পুলিশ
দুটার আলামত খুঁজে পেয়েছে, বাকি দুটার আলামত খুঁজে পায়নি, তাহলে এই দুটা স্বীকারোক্তি হিসেবে আসামির বিরুদ্ধে গ্রহণ করা হবে। এই দুটা অস্ত্রের, সে যে চারটা অস্ত্রের কথা বলেছে তার মধ্যে দুটা পাওয়া গেছে, অর্থাৎ দুটা আলামত খুঁজে পাওয়া গেছে। 27 আসলে বলছে যে আসামি যদি পুলিশ হেফাজতে থাকা অবস্থায় কোনো স্বীকারোক্তি দেয় এবং সেই স্বীকারোক্তি অনুযায়ী যদি আদালত, সেই স্বীকারোক্তি অনুযায়ী যদি পুলিশ আলামত খুঁজে পায়, তাহলে যতটুকু আলামত সে খুঁজে পাবে ততটুকু আলামত আদালত প্রাসঙ্গিক হিসেবে গ্রহণ করবে। বলছে অত্র ধারা মতে পুলিশ হেফাজতে থাকাকালীন যদি কোনো ব্যক্তি কোনো স্বীকারোক্তি দেয় এবং উক্ত স্বীকারোক্তির ভিত্তিতে যদি কোনো আলামত যে পাওয়া যায় এবং সেই আলামতটি সংশ্লিষ্ট মামলার যতটুকু অংশের সাথে মিলবে ততটুকু অংশ প্রাসঙ্গিক হবে। এই যে বললাম চারটা অস্ত্র, সে স্বীকারোক্তিতে বলছে সে খুন করার সময় চারটা অস্ত্র ব্যবহার করছে কিন্তু পাওয়া গেছে দুইটা, তাহলে পুলিশের এই যে খুঁজে পাওয়া এই দুটি অস্ত্র, এই দুটি অস্ত্র আলামত হিসেবে খুঁজে পেয়েছে, এই দুটা স্বীকারোক্তি হিসেবে আদালত গ্রহণ করবে, প্রাসঙ্গিক হিসেবে গ্রহণ করবে, বাকি দুটারটা করবে না। প্লাস লাশ খুঁজে পাওয়া গেছে সেইটা গ্রহণ করবে। এই ক্ষেত্রে এই পুলিশের কাছে দেওয়া স্বীকারোক্তি উপর ভিত্তি করে আদালত কিন্তু শাস্তিও দিতে পারবে। তাহলে 26 এবং 25 ধারার ব্যতিক্রম কিন্তু 27 ধারা। এমসিকিউ অনেক ক্ষেত্রে এটাও আসে যে 25 বা 26 ধারার ব্যতিক্রম কোন ধারাটা, 27। কারণ 25 এবং 26 পুলিশ নিয়ে কথা বলছে। 28, 28 হচ্ছে 24-এর বিপরীত। 28 হচ্ছে 25-এর পুরো বিপরীত, সরি 24-এরই বিপরীত, 24-এর বিপরীত হচ্ছে 28। বলছে প্রলোভন, ভীতি ও প্রতিশ্রুতি জনিত অপসারণের পর প্রদত্ত স্বীকারোক্তি। 24-এ বলছে কি প্রলোভন, ভীতি এবং প্রতিশ্রুতি, এই তিনটা দিয়ে যদি কোনো স্বীকারোক্তি দেওয়া হয় তাহলে ওই স্বীকারোক্তিটা কোনোভাবে গ্রহণযোগ্য হবে না। অন্যদিকে 28 বলছে যে এই তিনটা বিষয় মুক্ত হয়ে যদি কোনো স্বীকারোক্তি দেয়, তাহলে যেমন 164 দিচ্ছে সে প্রলোভন মুক্ত হয়ে ভীতি, কারণ 164 যখন নেয় তখন কিন্তু তাকে বলে যে আপনি, আপনার এই স্বীকারোক্তি আপনার বিরুদ্ধে ব্যবহার করা হবে, এই স্বীকারোক্তি আপনি বুঝে দিচ্ছেন কিনা, তারপরে এই স্বীকারোক্তির উপর ভিত্তি করে আপনার কিন্তু শাস্তি হবে, সকল রকম সতর্কতা তাকে ম্যাজিস্ট্রেট করে দেয়। এরপরে কিন্তু সে এই দোষটা স্বীকার করে এবং ম্যাজিস্ট্রেট এটা এনশিওর করবে যে সে কোনো রকম প্রলোভনে পড়ে দিচ্ছে না, ভয়ে দিচ্ছে না, বা কোনো রকম প্রতিশ্রুতির উপর ভিত্তি করেও দিচ্ছে না। যদি এই ব্যাপারটা ম্যাজিস্ট্রেট নিশ্চিত হয় তখনই তিনি 164 নিতে পারবেন, অন্যথায় না। তাই বলছে যে 28-এ যে প্রলোভন, ভীতি বা প্রতিশ্রুতি এটা অপসারণ হওয়ার পর যদি যে স্বীকারোক্তিটা যে দিবে সেই স্বীকারোক্তিটা যদি মুক্ত হয়ে যদি কোনো ব্যক্তি কোনো দোষ স্বীকার করে তাহলে সেই স্বীকারোক্তিটা প্রাসঙ্গিক হবে। এটা 24-এর বিপরীত। তাহলে 24-এর বিপরীত হচ্ছে 28, আর 25 এবং 26, 26-এর ব্যতিক্রম হচ্ছে 27।